Hello everyone, welcome to Physics 360 Academy. Today we'll start law of reflection. ঠিক আছে, বা আলোর প্রতিফলন। তো আলোর প্রতিফলন পড়তে গেলেই আমাদের মাথায় সবার আগে যে জিনিসটা আসে যে আলো কি। আলো কি? আলো হচ্ছে এক প্রকার শক্তি, যে শক্তি আমাদের চোখে দৃষ্টির অনুভূতি যোগায়। তো আমাদের চোখে আলো আসে কোত্থেকে? কোনো আলোক উৎস থেকে আসে। এরকম আলোক উৎসকে আমরা সাধারণত দুভাগে ভাগ করি। একটা, যে সমস্ত আলোক উৎসের নিজস্ব আলো আছে, এবং আরেকটা যাদের নিজস্ব আলো নেই। যে সমস্ত আলোক উৎসের নিজস্ব আলো আছে তার উদাহরণ কি কি হতে পারে? সূর্য, বিভিন্ন নক্ষত্র এরকম। আর যাদের নিজস্ব আলো নেই সেরকম কেমন হতে পারে? চন্দ্র, গ্রহ এবং আমাদের আশেপাশে যা আছে সব নির্জীব বস্তু, যেমন ঘর বাড়ি, গাছপালা, এই সমস্ত জিনিসপত্র যাদের নিজস্ব আলো নেই। যাদের নিজস্ব আলো নেই তাদেরকেও আমরা দেখতে পাই। তাদেরকে আমরা কি করে দেখতে পাই? যেমন আমরা চাঁদকে দেখতে পাই, চাঁদের নিজস্ব আলো নেই। কি করে দেখতে পাই? সূর্য থেকে আলোক রশ্মি গিয়ে চাঁদে পড়ে এবং সেখান থেকে ব্যাক করে আমাদের চোখে আসে। তারপর আমাদের চোখে দৃষ্টির অনুভূতি যোগায়, যেটা একটা চন্দ্র, তাই তো? একই না? তো এই যে প্রসেস, আলো গিয়ে পড়ছে, পড়ে সেখান থেকে ব্যাক করে আমাদের চোখে আসে। যে সমস্ত আলোক উৎসের নিজস্ব আলো আছে, সেই সমস্ত আলোক উৎস থেকে আলো গিয়ে যে সমস্ত আলোক উৎসের নিজস্ব আলো নেই সেরকম বস্তুর উপর পড়ছে, পড়ে ব্যাক করে আমাদের চোখে আসছে এবং দৃষ্টি অনুভূতি করাচ্ছে। এই যে প্রসেস, এই প্রসেসটাকে আমরা আলোর প্রতিফলন বলি। কি বলি? আলোর প্রতিফলিত হয়ে আসে। তাহলে কি দেখলাম? আলোক উৎস যাদের নিজস্ব আলো আছে, যেমন সূর্য, নক্ষত্র। আলোক উৎস যাদের নিজস্ব আলো নেই, চন্দ্র, গ্রহ। এদেরকে আমরা কি করে দেখতে পাই? আলোর প্রতিফলনের মাধ্যমে দেখতে পাই, বা যে প্রসেসের মাধ্যমে ওদের গায়ে গিয়ে আলো পড়ছে, পড়ে আমাদের চোখে এসে দৃষ্টি অনুভূতি ঘটাচ্ছে। এই প্রসেসটাকে আমরা কি বলছি? আলোর প্রতিফলন। তাহলে প্রতিফলন যদি না ঘটতো তাহলে কি হতো? কোনো যাদের আলো নেই এরকম কোনো বস্তু বা নিষ্প্রভ কোনো বস্তুকে আমরা দেখতে পেতাম না, হ্যাঁ কি না? আর কি হতো? আলো তার মানে কি? আলোর যেই প্রতিফলন, আলোর এই প্রতিফলন তাহলে আমাদের দৈনন্দিন জীবনে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ঘটনা। যদি আলোর প্রতিফলন না হতো তাহলে কি হতো? আমরা আমাদের চারপাশে কিছুই দেখতে পেতাম না, হ্যাঁ কি না? তাই তো? যেমন সূর্য থেকে কোনো একটা আলোক রশ্মি, সূর্য থেকে আলোক রশ্মি গুচ্ছ কি হয়? গাছে এসে পড়ে এবং গাছ থেকে সেই আলোক রশ্মি ব্যাক করে আমাদের চোখে আসে, ঠিক আছে? তার ফলে আমরা গাছটাকে গাছ হিসেবে দেখতে পাই, হ্যাঁ কি না? তো এই যে প্রসেস, এই প্রসেসটাকে আলোর প্রতিফলন বলে। শুধু কি আলোর প্রতিফলনই হয়? না। যদি আমরা একটা এক্সাম্পলের মাধ্যমে বোঝার চেষ্টা করি, মনে করো সাপোজ এরকম কোনো একটা পাত্রে কিছু পরিমাণ জল আছে, ঠিক আছে? পাত্রে কিছু পরিমাণ জল আছে এবং এখান থেকে সূর্যের আলোক রশ্মি এসে পাত্রের ওপর পড়ছে। সূর্য থেকে আলোক রশ্মি এসে কি হচ্ছে? পাত্রের ওপর পড়ছে। পাত্রের ওপর পড়ার ফলে এই জলটাকে তো আমরা দেখতে পাই, মানে জল থেকে কিছু পরিমাণ ব্যাক করে আমাদের চোখে আসে। সেই জন্য আমরা পাত্রের যে জল আছে সেই পাত্রের জলটাকে আমরা দেখতে পাচ্ছি। এবার কি হচ্ছে? জলের যে অণুগুলো আছে, যে মলিকুলস গুলো আছে, সেই মলিকুলস গুলো কি হবে? আলো এক প্রকার শক্তি, সেখান থেকে কিছু পরিমাণ শক্তি কালেক্ট করবে। কালেক্ট করে কি হবে? তারা এনার্জেটিক হবে এবং তারা উত্তপ্ত হবে। তার মানে তারা কি করছে? আলোর কিছু পরিমাণ শক্তি তারা শোষণ করছে। এই প্রসেসটাকে কি বলে? শোষণ। আর যে প্রসেসের মাধ্যমে আলো বেরিয়ে আমাদের চোখে এসে পড়ছে এবং দৃষ্টির অনুভূতি করাচ্ছে তাকে আমরা প্রতিফলন বলছি। এবং জলের ভেতরেও কিছু থাকে, সেই জিনিসটা আমরা দেখতে পাই। সেটা কি করে দেখতে পাই? তার মানে কিছু পরিমাণ আলোর কিছু পরিমাণ পার্ট কি হয়? জলের ভেতরে চলে যায়, তাই তো? কিছু পরিমাণ আলোর পার্ট জলের ভেতরে পড়ে চলে যায়। ওই পার্টটাকে আমরা কি বলি? ওই প্রসেসটাকে কি বলি? আলোর প্রতিসরণ, ঠিক আছে? তাহলে আলোর শোষণ কাকে বলে বোঝা গেল, প্রতিফলন কাকে বলে বোঝা গেল, প্রতিসরণ কাকে বলে বোঝা গেল। আরেকবার বলছি, যদি কোনো একটা পাত্রে জল রাখি, সূর্য থেকে বা কোনো একটা আলো তাদের নিজস্ব আলো আছে, সেরকম আলো উৎস থেকে আলো এসে সেই জলে পড়ছে, পড়ে প্রতিফলিত হয়ে আমাদের চোখে আসছে, ঠিক আছে? এই প্রসেসটাকে প্রতিফলন বলছি। আর জলের মলিকুল কিছু পরিমাণ সেই শক্তি শোষণ করে নেয়, এই পার্টটাকে আলোর শোষণ বলছি। আর জলের তলায়ও কোনো বস্তু থাকলে আমরা সেই জিনিসটাকে দেখতে পাই, তার মানে আলো কিছুটা জলের ভেতরেও প্রবেশ করছে। সেই প্রসেসটাকে আমরা কি বলছি? প্রতিসরণ। প্রতিসরণ, শোষণ, এগুলো সব আমরা নেক্সট চ্যাপ্টারে, নেক্সট ভিডিও লেকচারগুলোতে আমরা দেখবো। বাট এই ভিডিও লেকচার সিরিজে আমরা শুধুমাত্র আলোর প্রতিফলন এই জিনিসটা নিয়ে কথা বলবো, ঠিক আছে? তো চলো, আলোর প্রতিফলন কি জিনিস বোঝা গেছে। বা আলোর প্রতিফলনের সংজ্ঞা হিসেবে আমরা কি বলতে পারি? দেখো, আলো যখন কোনো মাধ্যমের মধ্যে দিয়ে যেতে যেতে অন্য কোনো মাধ্যমের উপরিতলে আপতিত হয়, মানে কি? সূর্য থেকে আলো এসে ওই পাত্রের জলে পড়ছিল, একটা সূর্য বায়ু মাধ্যম থেকে আলো আসছিল, এসে কোথায় পড়ছিল? জল মাধ্যমে। মানে দুটো মাধ্যমের বিভব তলে এসে আপতিত হলো। তখন ওই আপতিত আলোর কিছু অংশ, মানে যে পরিমাণ আলো আপতিত হলো তার কিছু অংশ অভিমুখ পরিবর্তন করে। যেভাবে আসছিল, এই যে পাত্রে কিছুটা জল আছে, এখান থেকে আলোক রশ্মি এসে পড়ছিল, অভিমুখ পরিবর্তন করছে। কোন দিকে পড়ছিল? যাওয়ার কথা কোন দিকে ছিল? যাওয়ার কথা এদিকে সোজা বেরিয়ে যাওয়ার কথা ছিল। আর যেহেতু বিভব তলে এসে আপতিত হয়ে ধাক্কা খেয়েছে, তাই এ মুখ পরিবর্তন করে বেরিয়েছে, তাই তো? অভিমুখ পরিবর্তন করে প্রথম মাধ্যমে ফিরে যায়। এটা একটা মাধ্যম, এটা ফার্স্ট মাধ্যম যেখান থেকে আলো আসছে, আর যেখানে পড়ছে সেটা হচ্ছে সেকেন্ড মাধ্যম, জল। এই জলটা কি সেকেন্ড মাধ্যম। তাহলে প্রথম মাধ্যমে আবার ফিরে আসে। এই ঘটনাকেই আমরা কি বলি? আলোর প্রতিফলন। তাহলে আলোর প্রতিফলন কি জিনিস বোঝা গেল।
চলো, এইবার প্রতিফলন পড়তে গেলে আমাদের কিছু সংজ্ঞা আমাদের জানতে হবে, কিছু জিনিস সম্বন্ধে আমাদের আইডিয়া থাকা দরকার প্রতিফলন পড়ার আগে। তো দেখা যাক, সাপোজ মনে করো এটা একটা মিরর বা কাঁচ বা আয়না টাইপ কিছু রাখা আছে, সমতল দর্পণ রাখা আছে, ঠিক আছে। সমতল দর্পণে আলোক রশ্মি এসে পড়ছে, পড়ে বেরোচ্ছে, ঠিক আছে। এইভাবে আলোক রশ্মি এসে পড়লে এইভাবে বেরোবে, তো কিছু পরিমাণ শোষণ হবে, কিছু পরিমাণ প্রতিসরণও হবে। তো শোষণ এবং প্রতিসরণ আমরা নেক্সট ভিডিও লেকচারগুলোতে আলোচনা করবো। আমরা শুধুমাত্র এখানে প্রতিফলন নিয়ে আলোচনা করবো। কি বললাম বোঝা গেল? চলো, তাহলে আপতিত রশ্মি কাকে বলবো? যে রশ্মিটা এসে আপতন করেছে তাকে আপতিত রশ্মি বলবো। যদি নাম দাও এ, ও আর বি, তাহলে আপতিত রশ্মি কোনটা হবে? এও। এইটা কি? আপতিত রশ্মি। প্রতিফলিত রশ্মি কি হবে? প্রতিফলিত রশ্মি হবে ও বি। ক্লিয়ার? আপতন বিন্দু, যে বিন্দুতে এসে পড়েছে সেই বিন্দুটাকে আপতন বিন্দু বলবো। দুই মাধ্যমে বিভেদ তলের উপর যে বিন্দুতে এসে পড়ছে তাকে আপতন বিন্দু বলবো। এবং এখানে আপতন বিন্দু কত? ও। আপাতন কোণ, আপাতন কোণ কার সঙ্গে তৈরি করে? অভিলম্বের সঙ্গে। তার মানে এই যে বিন্দুতে মানে পড়েছে আলোক রশ্মিটা, তার এগেনস্টে আমাকে কি করতে হবে? একটা অভিলম্ব ড্র করতে হবে। তো এর একটা অভিলম্ব ড্র করো, বা এর উপর একটা নর্মাল ড্র করো, ঠিক আছে। লম্ব ড্র করলাম, এই তলের সঙ্গে অভিলম্ব ওই বিন্দুতে, কি বললাম, যে তলে বিভেদ তলে আলোক রশ্মি পড়ছে সেই তলের সঙ্গে অভিলম্ব ড্র করতে হবে। কোন বিন্দুতে? আপতন বিন্দুতে। এবার সেই যে অভিলম্বের সঙ্গে আপতিত রশ্মি যে কোণটা করছে, মানে এই যে কোণ, এই কোণটাকে আমরা কি বলবো? আপাতন কোণ। যাকে আমরা কি দিয়ে ডিনোট করি? আই দিয়ে। এটা কি হচ্ছে? অ্যাঙ্গেল এ ও, এখানে নাম দিয়ে দাও এন, অ্যাঙ্গেল এ ও এন। তাহলে এটা কি হচ্ছে? আপাতন কোণ। এবার তাহলে প্রতিফলন কোণ আমরা কাকে বলবো? ভালো করে বোঝো। প্রতিফলন কোণ মানে যে কোণে প্রতিফলিত হয়ে যাচ্ছে তাকে আমরা কি বলবো? প্রতিফলন কোণ। সেটা কি? এন ও বি। যাকে আমরা আর দিয়ে রিপ্রেজেন্ট করব, সেটা হচ্ছে এন ও বি। ক্লিয়ার? আপতিত রশ্মি, প্রতিশ্রুত রশ্মি, প্রতিফলিত রশ্মি, আপতন বিন্দু, আপতন কোণ এবং প্রতিফলন কোণ। ক্লিয়ার হয়েছে? এরপরে আমরা দেখব প্রতিফলনের সূত্র। ঠিক আছে? কি সূত্র মেনে করে প্রতিফলন হয়? দেখো, প্রতিফলনের সূত্র কি বলছে? আপাতত ফার্স্ট সূত্র, আপতিত রশ্মি, প্রতিফলিত রশ্মি এবং আপাতন বিন্দুতে প্রতিফলকের ওপর অঙ্কিত অভিলম্ব। আপতিত রশ্মি, প্রতিফলিত রশ্মি, আপতন বিন্দুতে প্রতিফলকের ওপর অঙ্কিত অভিলম্ব একই সমতলে থাকে। তার মানে যে তলে থাকবে তারা সেটা একই সমতলে। ঠিক আছে? যদি ছবি আঁকা যাক, সেম ছবি, এটা হচ্ছে সেই মিরর, নাম দিয়ে দিতে পারি আমরা M1 M2। তাহলে আলোক রশ্মি এসে পড়ছে এর গায়ে, পড়ে এইভাবে প্রতিফলিত হয়ে বেরোচ্ছে, তাই তো? এবং এখানে যদি আমি একটা অভিলম্ব ড্র করি, এটা হচ্ছে সেই অভিলম্ব। মানে এই যে তিনটে জিনিস ড্র করলাম, এ বি, সরি এ ও করো, এটা এটা ও বি করো, এটা ও এন করো। তাহলে এ ও, ও এন, ও বি, এটা যে কোনো একটা সমতলে থাকবে। যদি আমরা এটাকে এরকম কোঅর্ডিনেট সিস্টেম নাম দিই, এক্স ওয়াই এবং জেড, এটা এক্স, এটা ওয়াই এবং জেড। তাহলে এই সবকটা জিনিস কোন সমতলে আছে? এই সবকটা জিনিস এক্স ওয়াই সমতলে আছে। তাহলে প্রতিফলনের প্রথম সূত্র বোঝা গেল। আপতিত রশ্মি মানে আমরা দেখেছি এক্ষুনি এ ও, প্রতিফলিত রশ্মি আমরা দেখেছি ও বি, অভিলম্ব আমরা দেখেছি আপতন বিন্দু ও দেখেছি, আপতন বিন্দুতে অঙ্কিত অভিলম্ব কি দেখেছি? ও এন দেখেছি। তারা কোথায় থাকবে? একই সমতলে থাকবে। যদি আমরা 3 ডাইমেনশনাল কোঅর্ডিনেট সিস্টেম ইউজ করি তাহলে স্পষ্টতই বোঝা যাচ্ছে এটা এক্স ওয়াই সমতলে আছে। ক্লিয়ার? আর কি বলছে? আপাতন কোণ। আপাতন কোণ কোনটাকে জানি? এই জিনিসটাকে আমরা আপাতন কোণ জানি। অভিলম্বের সঙ্গে আপতিত রশ্মি যে কোণ করে তাকে আপতন কোণ বলে, এবং অভিলম্বের সঙ্গে প্রতিফলিত রশ্মি যে কোণ করে তাকে প্রতিফলন কোণ বলে। তাহলে প্রতিফলন কোণ ও আপতন কোণের মান সমান হয়, ঠিক আছে? সমান হয়। তার মানে এটা যদি আর হয় তাহলে এটাই হচ্ছে প্রতিফলনের সূত্র, পরীক্ষালব্ধভাবে দেখা গেছে। তাহলে কি বলছে? আই ইজ ইকুয়ালস টু আর হবে। তাহলে দুটো সূত্র বোঝা গেল প্রতিফলনের। আপতিত রশ্মি, প্রতিফলিত রশ্মি এবং আপাতন বিন্দুতে অঙ্কিত বিলম্ব একই সমতলে থাকবে। আর এটা কি? প্রতিফলন কোণ এবং আপতন কোণের মান সমান হবে। ক্লিয়ার? তার মানে আই ইজ ইকুয়ালস টু আর থেকে আমরা কি লিখতে পারি? দেখো, আই ইজ ইকুয়ালস টু আর, তার মানে অ্যাঙ্গেল এ ও এন ইজ ইকুয়ালস টু অ্যাঙ্গেল এন ও বি। ক্লিয়ার? চলো, নেক্সট পয়েন্টে মুভ করা যাক। নেক্সট আমরা দেখব যে এই যে প্রতিফলন হচ্ছে, তো প্রতিফলক তলের ওপর ভিত্তি করে, মানে কি তলে প্রতিফলন হচ্ছে, এটা সমতলে হচ্ছে না অসমতলে হচ্ছে, অমসৃণ তলে হচ্ছে, তার উপর ডিপেন্ড করে প্রতিফলনকে আবার দুভাগে ভাগ করা যায়। একটাকে বলে নিয়মিত প্রতিফলন, আর একটাকে বলে বিক্ষিপ্ত প্রতিফলন। ঠিক আছে? নিয়মিত প্রতিফলন কাকে বলে? নিয়মিত প্রতিফলন বলা হয় যদি সমান্তরাল রশ্মিগুচ্ছ, মানে কি হবে? সমান্তরাল হবে একাধিক রশ্মি। আমি একটা রশ্মি দেখিয়েছি এতক্ষণ, এরকম একটা তল এঁকেছি, সমতল এঁকেছি, যেখানে একটা রশ্মি এসে পড়ছিল। এবার বলছে সমান্তরাল কিছু রশ্মিগুচ্ছ যদি এসে একটা মসৃণ, ভালো করে মনে রাখবে, নিয়মিত প্রতিফলনে কি হয়? মসৃণ সামতলিক প্রতিফলকে
আপতিত হয়, মসৃণ সামতলিক প্রতিফলিত আপতিত হয়, তবে সেই রশ্মিগুচ্ছ সমান্তরাল রশ্মিগুচ্ছ রূপেই প্রতিফলিত হয়। আলোর এরূপ প্রতিফলনকেই নিয়মিত প্রতিফলন বলে। সমান্তরাল ভাবে এসে পড়বে, সমতল দর্পণে বা সমতল কোনো একটা মসৃণ তলে এসে পড়বে এবং সমান্তরাল ভাবে বেরোবে, এই ঘটনাকেও আমরা কি বলবো, নিয়মিত প্রতিফলন। তাহলে দেখো সমান্তরাল ভাবে এসে পড়ছে, নাম দিতে পারো, একটা নাম দিয়ে দেখাচ্ছি, এ ও বি। তারপর এখানে নাম দিতে পারো সি ডি ই। তার মানে এ ও এসে পড়লো, ও বি হয়ে বেরোলো, ঠিক আছে। এটা যদি অঙ্কিত অবিলম্ব হয়, লাল কালার ডটেড লাইনটা অঙ্কিত অবিলম্ব হয়, তাহলে এটা যদি আই হয় তাহলে এটাও কি হবে, আর হবে। যেহেতু সব করা সমান্তরাল, তাহলে এই অ্যাঙ্গেলটা সমান আই আর, এই অ্যাঙ্গেলটাও সমান হবে। বোঝা গেল? প্রতিফলনের সূত্র অনুযায়ী আপাতন কোণ প্রতিফলন কোণ সমান হবে, আপতিত রশ্মি প্রতিফলিত রশ্মি অঙ্কিত অবিলম্ব একই সমতুল্য থাকবে, ঠিক আছে। তো নিয়মিত প্রতিফলন বোঝা গেল। সমান্তরাল ভাবে এসে পড়বে, সমান্তরাল ভাবে যাবে, কোথায় পড়বে, সমতল বা মসৃণ সামতলিক তলে পড়বে, ঠিক আছে, মসৃণ তলে পড়বে। যদি মসৃণ তলে না পড়ে অন্য কোনো তলে পড়তো তাহলে কি, দেখো সমান্তরাল ভাবে আসবে, ঠিক আছে। সমান্তরাল রশ্মিগুচ্ছ যদি কোনো অমসৃণ প্রতিফলক তলে পড়ে, প্রতিফলক তলে পড়তে হবে অমসৃণ, অমসৃণ প্রতিফলক তলে আপতিত হয়, তবে সেই রশ্মিগুচ্ছ আর সমান্তরাল রশ্মিগুচ্ছ হিসেবে প্রতিফলিত হয় না, ঠিক আছে। আলোর এরূপ প্রতিফলনকে আমরা কি বলি, বিক্ষিপ্ত প্রতিফলন বলি। সমান্তরাল ভাবে এসে পড়ছে, এ ও বি সমান্তরাল ভাবে এসে পড়লো, সমান্তরাল ভাবে এসে পড়লো তিনটে, এ, এখানে নাম দাও এ প্রাইম, ও প্রাইম, এটার নাম দাও বি প্রাইম। তাহলে এ ও আর এ প্রাইম ও প্রাইম দুটো দিক দেখাচ্ছি আমি, এটা সমান্তরাল ভাবে এসে পড়লো, সমান্তরাল ভাবে এসে পড়ে যখন বেরোলো, ও বি আর ও প্রাইম বি প্রাইম এরা দেখো সমান্তরাল নয়, ঠিক আছে। তাহলে সমান্তরাল ভাবে এসে পড়ছে কিন্তু সমান্তরাল ভাবে এসে বেরোবে না, কোথায় পড়বে, অমসৃণ প্রতিফলক তলে পড়বে। তাহলে এই যে প্রতিফলন, এই প্রতিফলনকে আমরা কি বলবো, বিক্ষিপ্ত প্রতিফলন। এবং এখানে একটা কি জিনিস দেখবো, এখানে কি আই ইকুয়ালস টু আর মেনে চলে, হ্যাঁ নিশ্চয়ই মেনে চলে, কারণ এটা প্রতিফলনের সূত্র। এখানে আই ইকুয়ালস টু আর লাগাতে গেলে যে বিন্দুতে আপতন হচ্ছে সেই বিন্দুতে একটা স্পর্শক ড্র করতে হবে, যেমন লাল কালার দিয়ে স্পর্শক ড্র করা রয়েছে। এই স্পর্শক ড্র করার পরে সেই স্পর্শকের উপর একটা অভিলম্ব ওই আপতন বিন্দুতে আঁকতে হবে। তাহলে যদি আমরা দেখি এটা যদি আই হয় এবং এটা যদি আর হয়, তাহলে আই ইকুয়ালস টু আর আমরা এখানেও দেখতে পাবো, কারণ এটা প্রতিফলনের সূত্র, যে কোনো তলেই প্রতিফলনের সূত্র মেনে চলবে। ক্লিয়ার? বিক্ষিপ্ত প্রতিফলন বোঝা গেল, যে কোনো জায়গায় হতে পারে, এটা যদি আই হয় এটাও আর হবে, ক্লিয়ার? তাহলে বোঝা গেল বিক্ষিপ্ত প্রতিফলন। নেক্সট আমরা মুভ করব, নেক্সট আমরা দেখবো প্রতিফলনের ফলে রেশমির চ্যুতি কি হবে, ঠিক আছে, কতটা রেশমি বেঁকে যাচ্ছে, রেশমির চ্যুতি। তাহলে এইটা যদি আমার কাছে একটা মনে করো মসৃণ তল থাকে, মসৃণ দর্পণ থাকে বা মসৃণ সামতলিক যেটা প্রতিফলক থাকে, মসৃণ প্রতিফলক থাকে, এবং আলোক রশ্মি কোথায় দিয়ে আসছিল, মনে করো এইভাবে আলোক রশ্মি এসে পড়ছিল, একটা রশ্মি দিয়েই আমরা দেখাবো, এইভাবে একটা আলোক রশ্মি এসে পড়ছিল, পড়ে যদি তলটা না থাকতো তাহলে সে কোন দিক দিয়ে বেরিয়ে যেত, তাহলে তলটা না থাকলে এই ডটেড লাইন বরাবর সে বেরিয়ে যেত। এই প্রতিফলক তলটা আছে বলে সে প্রতিফলিত হবে, প্রতিফলিত হয়ে কোন দিকে বেরোবে, প্রতিফলিত হয়ে এদিকে বেরোবে, হ্যাঁ কি না। প্রতিফলিত হয়ে বেরোনোর পরে এই যে অ্যাঙ্গেলটা সে অবিলম্বের সঙ্গে তৈরি করছে, এটা আই, এটা আর, আমরা জানি। তাহলে তার চ্যুতি কতটা হলো, তার আসার দরকার এতটা ছিল, মানে ডটেড লাইন বরাবর তার মুভ করার কথা ছিল, সেটা মুভ না করে সেটা কিভাবে ঘুরে গেছে, এই বরাবর ঘুরে গেছে, নাম দিয়ে দাও তাহলে আরো বুঝতে সুবিধা হবে। এ ও বি, এ ও কি আপতিত রশ্মি, ও বি কি প্রতিফলিত রশ্মি, আর যদি এই প্রতিফলক তল না থাকতো তাহলে এ ও রশ্মিটা কোথা দিয়ে যেত, ও এন বরাবর বেরিয়ে যেত। ক্লিয়ার? তাহলে এই যে অ্যাঙ্গেলটা আমি এখানে পাচ্ছি, এই যে অ্যাঙ্গেলটা, এই অ্যাঙ্গেলটা হচ্ছে রশ্মির চ্যুতি কতটা পরিমাণ বেঁকেছে, এবং সেই অ্যাঙ্গেলটাকে আমরা কি দিয়ে ডিনোট করি, ডেল দিয়ে ডিনোট করব, ঠিক আছে। তাহলে একটা জিনিস ভালো করে লক্ষ্য করে দেখো, অ্যাঙ্গেল এ ও এন, এটা একটাই, মানে একটা পয়েন্ট, একটা কিসে, একটা সরলরেখার উপর একটা পয়েন্ট, এই টোটাল যে অ্যাঙ্গেলটা, টোটাল অ্যাঙ্গেলটার মান কত, 180 ডিগ্রি। ক্লিয়ার? তাহলে এ ও এন মানে কি, এখানে নাম দাও, এখানে নাম এন প্রাইম দাও, এটাকে আমরা লিখতে পারি এ ও এন প্রাইম প্লাস এন প্রাইম ও বি প্লাস বি ও এন ইকুয়ালস টু 180 ডিগ্রি, তাই তো। পাশে এই একটা অ্যাঙ্গেল আসছে এ ও এন প্রাইম, তারপর এন প্রাইম ও বি, আর একটা অ্যাঙ্গেল আসছে, তারপর কি আছে, বি ও এন। ক্লিয়ার? এ ও এন প্রাইম মানে কি, আপাতন কোণ, যেটাকে আমরা কি দিয়ে লিখি, আই। এন প্রাইম ও বি এটা কি, প্রতিফলন কোণ, যেটাকে আমরা কি দিয়ে লিখি, আর। আর বি ও এন এটা কি, এটা হচ্ছে চ্যুতি, চ্যুতি কোণ, যেটাকে আমরা ডেল দিয়ে লিখি। তাহলে এটা কি হচ্ছে, 180 ডিগ্রি। এবার প্রতিফলনের ফলে হচ্ছে,
প্রতিফলনের ফলে হচ্ছে মানে প্রতিফলনের সূত্র মেনে চলছে। প্রতিফলনের সূত্র অনুযায়ী আমরা কি জানি, আই ইজ ইকুয়ালস টু আর জানি। ঠিক আছে, তাহলে আর এর জায়গায় আমি আই বসিয়ে দিলাম। ঠিক আছে, তাহলে এখানে আই প্লাস ডেল ইজ ইকুয়ালস টু 180 ডিগ্রি। তাহলে দেয়ার ফোর ডেল ইজ ইকুয়ালস টু কত আসবে, 180 ডিগ্রি মাইনাস 2i। তাহলে এটাই গেল তোমার কি রেশির চ্যুতি, কতটা পরিমাণ বেঁকে যাবে। যদি আপাতন কোণ আই হয় তাহলে এই পরিমাণ সে চ্যুত হবে, মানে তার যে জায়গায় যাওয়ার কথা ছিল, ও এন বরাবর যাওয়ার কথা ছিল, সেখান থেকে 2i পরিমাণ ঘুরে যাবে, শিফট হয়ে যাবে। ঠিক আছে, ক্লিয়ার, বোঝা গেল রশ্মির চ্যুতি। এবার দেখো আমরা প্রতিবিম্ব নিয়ে কথা বলবো। প্রতিবিম্ব বলতে কি বুঝি, ভালো করে আগে সংজ্ঞাটা বোঝো। কোনো বিন্দু থেকে আগত আলোক রশ্মিগুচ্ছ, কোনো বিন্দু থেকে আগত আলোক রশ্মিগুচ্ছ প্রতিফলিত বা প্রতিসৃত হয়ে, প্রতিফলিত হতে পারে বা প্রতিসৃত হতে পারে, অন্য কোনো বিন্দুতে যদি মিলিত হয় বা অন্য কোনো বিন্দু থেকে অপসৃত হচ্ছে বলে মনে হয়, হয় মিলিত হচ্ছে বা অপসৃত হচ্ছে বলে মনে হয়, আর তবে দ্বিতীয় বিন্দুকে, যে বিন্দুতে মিলিত হচ্ছে সেই বিন্দুকে প্রথম বিন্দুর প্রতিবিম্ব বলা হচ্ছে। যে বিন্দুতে মিলিত হচ্ছে বা অপসৃত হচ্ছে বলে মনে হচ্ছে সেই বিন্দুটাকে, প্রথম যে বিন্দুটা থেকে আলোক রশ্মি আসছিল সেই বিন্দুর প্রতিবিম্ব বলা হচ্ছে। ঠিক আছে, যদি এইভাবে দুভাগে ভাগ করা যায় প্রতিবিম্বকে, একটা অসৎ বিম্ব আর একটা হচ্ছে সৎ বিম্ব। সৎ বিম্বর ক্ষেত্রে কি হয়, মিলিত হয়, আর অসৎ বিম্বর ক্ষেত্রে কি হয়, মিলিত হচ্ছে বলে মনে হয়। সংজ্ঞা পুরো একই থাকে। তাহলে কোনো বিন্দু থেকে আগত আলোক রশ্মিগুচ্ছ যদি প্রতিফলিত বা প্রতিসৃত হয়ে অন্য কোনো বিন্দুতে মিলিত হয়, তবে দ্বিতীয় বিন্দুকে প্রথম বিন্দুর সৎ বিম্ব বলে। আর যদি মিলিত হচ্ছে বলে মনে হয় তাকে তখন অসৎ বিম্ব বলে। তাহলে বোঝা গেল কোনটা সৎ বিম্ব কোনটা অসৎ বিম্ব। এবার যদি একটা ছবি আকারে বোঝা যায়, এটা লেন্স। লেন্স সম্বন্ধে তোমাদের এখনো কোনো ধারণা নেই, এই যে আঁকা হয়েছে এল এল প্রাইম, এটা হচ্ছে একটা লেন্স। লেন্স সম্বন্ধে বেশি আমরা পড়বো একটা ভিডিও লেকচারে, সেই সিরিজে পড়বো আমরা। তাহলে এখান থেকে দেখো একটা আলোক রশ্মি এসে পড়ছে লেন্সের উপর, লেন্সের উপর আলোক রশ্মি এসে পড়লে এটা কনভার্জিং লেন্স হয়, একটা নির্দিষ্ট বিন্দুতে কনভার্জ করে দেয়, সেই একটা নির্দিষ্ট বিন্দু থেকে কনভার্জ করে দিচ্ছে। তাহলে এই কোনো বিন্দু থেকে অপসৃত হচ্ছে বলে মনে হচ্ছে না, এখানে একটা বিন্দু থেকে আলোক রশ্মিগুলো মিলিত হচ্ছে। ঠিক আছে, কে মিলন ঘটাচ্ছে, এই তোমার লেন্সটা। তাহলে এই এ প্রাইম কে, এটা হচ্ছে যে বিন্দুতে মিলিত হচ্ছে এ প্রাইম, কোন বিন্দু থেকে আসছে এ, তাহলে এ এর প্রতিবিম্ব কে হচ্ছে এ প্রাইম। ক্লিয়ার। এবার সমতল দর্পণের ক্ষেত্রে কি হচ্ছে, নাম দিয়ে দাও এম এম প্রাইম। এই একটা দর্পণের ক্ষেত্রে কি হচ্ছে, এই এ বিন্দু থেকে ফার্স্ট আলোক রশ্মি সেই দর্পণে পড়লো, পরে কি হয় দর্পণ থেকে ব্যাক করে যায়, আর দর্পণ থেকে পরে দর্পণ থেকে ব্যাক করে যায়। এবং আরো দুটো আলোক রশ্মি এখান থেকে নিলাম, একটা এখানে এসে পড়ছে, পরে চোখে ব্যাক করছে, এটা হচ্ছে আমাদের চোখ, যেখানে আমরা চোখ রেখেছি দেখবো বলে। এবং আর একটা চোখ, এখানে আর একটা আলোক রশ্মি নেওয়া হলো, আর একটা আলোক রশ্মি সেটাও আমাদের চোখে এসে ব্যাক করছে। এখানে প্রতিফলনের সূত্র তারা মেনে চলছে, আই ইজ ইকুয়াল টু আর মেনে চলছে। কিন্তু এই যে রশ্মিগুলো এসে ব্যাক করছে, সেই রশ্মিগুলোকে যদি পিছন দিকে আমি টানি, সেটা একটা একই পয়েন্টে গিয়ে কনভার্জ হচ্ছে। যে পয়েন্টে গিয়ে মিলিত হচ্ছে সেই পয়েন্টটা কিন্তু দর্পণের পিছনে, তাই তো, দর্পণের পিছনে তৈরি হচ্ছে, এবং কি হচ্ছে সেই পয়েন্টে মিলিত হচ্ছে বলে মনে হচ্ছে। তাহলে সেই পয়েন্টটাকে, মানে এই এ প্রাইমকে আমরা কি বলবো, এর প্রতিবিম্ব। কি ধরনের প্রতিবিম্ব, অসৎ বিম্ব। ক্লিয়ার, বোঝা গেল। চলো নেক্সট মুভ করা যাক। আচ্ছা, বিন্দু বস্তুর প্রতিবিম্ব সমতল দর্পণের ক্ষেত্রে কি বলেছে, সমতল দর্পণের ক্ষেত্রে যদি কোনো বিন্দু বস্তু রাখা হয়, মনে করো এতে একটা বিন্দু বস্তু রাখা হয়েছে, এই বিন্দু বস্তুর কি প্রতিবিম্ব তৈরি হবে। ক্লিয়ার। তাহলে বিন্দু বস্তু থেকে আলোক আগত রশ্মির ফার্স্টে ও এ ও বরাবর এসে দর্পণে আপতন হচ্ছে, আপতন হয়ে কি হচ্ছে আবার এ প্রাইমে ফিরে যাচ্ছে। আচ্ছা, এখানে শুরু করার আগে আমি একটা কথা বলে রাখি, সমতল দর্পণে আমরা কি দেখছি, এইভাবে যদি আগত আলোক রশ্মি আগত হয় তাহলে এইভাবে প্রতিফলিত হয়, তাই তো। তাহলে এইটা আপতন কোণ হয় আর এটা প্রতিফলন কোণ হয়। যদি লম্ব আপতনের ক্ষেত্রে কি হয়, যদি লম্ব ভাবে আলোক রশ্মি এসে পড়ে তাহলে এটাই অভিলম্ব, তাহলে অভিলম্বের সঙ্গে অ্যাঙ্গেল কত করেছে, 0। তাহলে প্রতিসৃত রশ্মিটা অভিলম্বের সঙ্গে অ্যাঙ্গেল কত করবে, 0। তার মানে এখানে দেখো ও এটা কি লম্ব আপতন, তাহলে লম্ব আপতনের ক্ষেত্রে কি হবে, কোনো আলোক রশ্মির কোনো শিফট হবে না, মানে যেটা ঘুরে যাচ্ছিল আর কোণে, ঠিক আছে, সেই এক যে বরাবর এসে আলোক রশ্মি পড়বে সেই বরাবরই আলোক রশ্মি বেরিয়ে আসবে। এখানে সেইটাই হচ্ছে, এ ও বরাবর গিয়ে পড়ছে, ও এ বরাবর গিয়ে বেরিয়ে যাচ্ছে এই আলোক রশ্মিটা। আর একটা আলোক রশ্মি কি পড়ছে, এ সি বরাবর এসে পড়ছে, পড়ে সি এদিকে বেরিয়ে যাচ্ছে, এবং এখানে আমার কি আছে, একটা চোখ আছে যেখানে আমি, এবং এই দুটো রশ্মিকে যদি পিছন দিকে আমি ড্র করি বা পিছন দিকে টানাই, তাহলে এটা কোনো একটা এ প্রাইমে গিয়ে কনভার্জ হচ্ছে বলে মনে হবে, বা মিলিত হচ্ছে গিয়ে মনে হবে। যে পয়েন্টে মিলিত হচ্ছে গিয়ে মনে হচ্ছে সেই পয়েন্টে কি তৈরি হবে, একটা অসৎ বিম্ব তৈরি হবে। ক্লিয়ার। এবার একটু এখানে ম্যাথামেটিক ক্যালকুলেশন করা যাক। দেখো, অ্যাঙ্গেল
এ সি, এখানে নাম দিয়ে দাও এন, এটা হচ্ছে অবিলম্ব। হ্যাঁ, অবিলম্বের সঙ্গে এটা আই কোণ করেছে, এটা আর কোণ করেছে, প্রতিফলন সূত্র অনুযায়ী আই ইজ ইকুয়াল টু আর আমরা সব জানি। তাহলে এখন এ সি এন এই অ্যাঙ্গেলটা আর অ্যাঙ্গেল সি এ ও, অ্যাঙ্গেল সি এ ও, এটা কি একান্তর কোণ, এটাও আই হলে এটাও কি হবে, আই হবে। তার মানে ইজ ইকুয়ালস টু আই, তাই তো, যেহেতু এটা আই তাহলে এটাও এটা আই, তাহলে এটা বোঝা গেল। আর একটা দেখো, অ্যাঙ্গেল ও এ প্রাইম সি, মানে এই অ্যাঙ্গেলের কথা বলছি, এই অ্যাঙ্গেলটা কার সঙ্গে সমান হচ্ছে, অ্যাঙ্গেল এন সি ও বা এন সি, এখানে নাম দিয়ে দাও, এম নাম দিয়ে দাও, এন সি এম, এটা কি হচ্ছে আর, কি বললাম ক্লিয়ার, এই অ্যাঙ্গেলটার সমান হবে, ইয়েস অর নো। এখন আমরা কি জানি, আই ইজ ইকুয়ালস টু আর, প্রতিফলনের সূত্র অনুযায়ী আমরা জানি তো আই ইজ ইকুয়ালস টু আর, তার মানে কি পাচ্ছি আমরা, অ্যাঙ্গেল ও এ প্রাইম সি ইজ ইকুয়ালস টু অ্যাঙ্গেল ও এ সি, ক্লিয়ার। তাহলে এই দুটো অ্যাঙ্গেল আমরা সমান পেয়ে গেলাম। এবার এই দুটো ত্রিভুজ ভালো করে লক্ষ্য করে দেখো, এই দুটো ত্রিভুজ, ত্রিভুজ ও এ সি এবং ও ত্রিভুজ ও এ প্রাইম সি, এই দুটো ত্রিভুজ ভালো করে লক্ষ্য করে দেখো, এই দুটো ত্রিভুজের, এই দুটো সমকোণী ত্রিভুজ, তার মানে এই কোণটা সমকোণ, দুটো কোণ সমকোণ পেয়ে গেলাম, দুটো কোণ সমকোণ পেলাম, একটা ত্রিভুজ একটা কোণ সমকোণ পেয়েছি, দুটো কোণের ভ্যালু সমান, ও দুটো কোণ সমকোণ, কি কোণ, দুটো কোণ, কোণ দুটো সমকোণ পেয়েছি, এ প্রাইম ও সি এটা, আর এ ও সি দুটো সমকোণ 90 ডিগ্রি। আর কি পেয়েছি আমরা, আর পেয়েছি অ্যাঙ্গেল ও এ প্রাইম সি ইজ ইকুয়ালস টু অ্যাঙ্গেল ও এ সি। আর কি পেয়েছি, ও সি হচ্ছে সাধারণ বাহু, ও সি সাধারণ বাহু। তাহলে এই কথা ইনফরমেশন থেকে আমরা বলতে পারি কি, ত্রিভুজ এ ও, ত্রিভুজ এ ও সি সর্বসম হবে ত্রিভুজ এ প্রাইম ও সি এর, সর্বসমতা সূত্র মেনে চলেছে। আর কি হবে, তাহলে এই যে দুটো বাহু আছে ও এ প্রাইম এবং ও এ, তাহলে এটা সমান হবে, তাহলে ও প্রাইম সমান ও এ। তার মানে কি, দর্পণ থেকে বস্তু যত দূরে থাকবে, দর্পণ থেকে প্রতিবিম্ব দর্পণের পিছনে তত দূরেই তৈরি হচ্ছে বলে মনে হবে, এবং এইটাকে আমরা কি বলবো, অসৎ বিম্ব। ক্লিয়ার। চলো নেক্সট পয়েন্টে, বিস্তৃত বস্তুর ক্ষেত্রে কি হবে, এই ছবিটা একটু কমপ্লিকেটেড হয়, ভালো করে দেখো, এই নীল কালারের একটা বিস্তৃত বস্তু একটা দর্পণের সামনে, এম এটা দর্পণ, এই দর্পণের সামনে রাখা আছে, নীল কালারের একটা বিস্তৃত বস্তু এম এম প্রাইম দর্পণের সামনে রাখা আছে। নীল কালার বিস্তৃত বস্তুর মাথা থেকে, ফার্স্ট মাথা থেকে আমি একটা আলোক রশ্মি সোজা লম্বভাবে দর্পণের উপর ফেললাম, লম্বভাবেই ফিরে আসলো, তাহলে কোথায় গিয়ে মিলিত হচ্ছে, এই পয়েন্টে গিয়ে মিলিত হচ্ছে বলে মনে হবে। এবং আর একটা রশ্মি মাঝখানে কোনো একটা জায়গায় ফেললাম, ফেলে আমাদের চোখে এসে ফিরে আসলো, তাই তো। এবং এখানে এই আই ইজ ইকুয়ালস টু আর মেনে চলবে, এটা আই হবে, এটা আই ইজ ইকুয়ালস টু আর, প্রতিফলন সূত্র মেনে চলছে। এবং এদেরকে যদি ব্যাক করি তাহলে কোথায় গিয়ে মিলিত হবে বলে মনে হচ্ছে, একদম এর মাথায় গিয়ে মিলিত হচ্ছে বলে মনে হচ্ছে। এবং এর মাঝখান থেকে আরো এরকম হাজার হাজার রশ্মি আসছে, এবং আমরা শেষ পা থেকে আর দুটো রশ্মি নিলাম, একটা কি লম্বভাবে দর্পণের উপর ফেললাম, ক্লিয়ার। আর একটা কি করলাম, দেখে লম্বভাবে দর্পণের উপর ফেলেছি, আর একটাকে একটু বাঁকিয়ে দর্পণের উপর ফেলেছি, এবং সেই দুটোকে যদি পিছন দিকে গিয়ে মেলাই তাহলে সেটাও কোথায় হচ্ছে, এই পায়ের সঙ্গে গিয়ে মিলছে, প্রতিবিম্বের পায়ের সঙ্গে। তাহলে এখানেও কি তৈরি হচ্ছে, একটা প্রতিবিম্ব তৈরি হচ্ছে। এটা হচ্ছে বিস্তৃত বস্তু, মানে একটা বড় বস্তু রাখলে তারও একটা প্রতিবিম্ব তৈরি হবে, ঠিক আছে। এটা ঠিক দর্পণ থেকে যত দূরে আছে, এটাও ঠিক দর্পণ থেকে তত দূরেই থাকবে, এর সাইজ যা হবে দর্পণের সাইজও তাই হবে। তাই তো হয় অ্যাকচুয়ালি, আমরা আয়নার সামনে যা দেখি, আয়নার সামনে যদি দাঁড়াই তাহলে আমাদেরকে ততটাই দেখি, যতটা আয়না থেকে দূরে দাঁড়াই ততটাই আয়না থেকে পিছনে আছি বলে মনে হয়, তাই তো। সব বিস্তৃত বিস্তৃত প্রতিবিম্ব আশা করি বোঝা গেছে। ছবিটা একটু কমপ্লিকেটেড, ভালো করে দেখে নাও। চলো নেক্সট মুভ করা যাক এবার। তাহলে সমতল দর্পণ কি বলছে, সমতল দর্পণ কোনো বিস্তৃত বস্তু বা বিন্দু বস্তুর, একই জিনিস, সমান আকারের অসৎ বিম্ব গঠন করে, সমান আকারের অসৎ বিম্ব গঠন করে, ঠিক আছে। এবং তাদের যে দূরত্বটাও সমান হয়, মানে বস্তু থেকে দর্পণের যে দূরত্ব থাকে সমতল দর্পণের, প্রতিবিম্ব থেকেও ঠিক সমতল দর্পণের ততটাই পিছনে একই দূরত্ব থাকে, ক্লিয়ার। এবার সমতল দর্পণ আমরা দেখলাম অসৎ বিম্ব তৈরি হচ্ছে, তাহলে সমতল দর্পণে কি সৎবিম্ব তৈরি হওয়া সম্ভব, সেই জিনিসটা এখানে দেখবো। তাহলে মনে করো এখানে একটা এরকম সমতল দর্পণ আছে, ঠিক আছে, এটা এম এবং এটা হচ্ছে এম প্রাইম। একটা কি বললাম, এম এবং এম প্রাইম একটা সমতল দর্পণ আছে। এই সমতল দর্পণে আমি কি করছি, আহ দুটো রে ফেলছি, ঠিক আছে। রে দুটো মনে করো সাপোজ এরম দুটো রে ফেলেছি,
দুটো রে কি হচ্ছে কনভার্জিং রে, মানে দুটো একটা কোনো একটা পয়েন্টে গিয়ে মিলিত হবে বলে মনে হচ্ছে, হ্যাঁ কি না? এই রেটাকে আমি বাড়াই এবং এই রেটাকে আমি বাড়াই, তাহলে এই পয়েন্টে সেই দুটো রে মিলিত হবে, ইয়েস অর নো? এটা যেহেতু দর্পণ আছে, তাহলে এই দর্পণ থেকে এই রশ্মিগুলো প্রতিফলিত হবে, প্রতিফলিত হয়েও এরা এখানে গিয়ে মিলিত হচ্ছে, ঠিক আছে? ছবিটা একটু হয়ে গেল, বেঁকে গেল, ছবিটা একবার আঁকার চেষ্টা করা যাক ভালো করে, ঠিক আছে? ঠিক আছে, তাহলে সমান্তরাল, মানে এটা কি যে এমন আলোক রশ্মি এসে পড়ছে যারা কনভার্জিং রে, দুটো কনভার্জিং রে এসে পড়ছে, পড়ার ফলে কি হচ্ছে পিছন দিকে কোনো একটা জায়গায় গিয়ে মিলিত হবে বলে মনে হচ্ছে, আর সামনের দিকে কোনো একটা পয়েন্টে গিয়ে মিলিত হবে, অবশ্যই কনভার্জিং রিফ্লেক্টেড হচ্ছে, এখান থেকে প্রতিফলন হচ্ছে, প্রতিফলন হয়ে কোনো একটা জায়গায় গিয়ে মিলিত হচ্ছে, ক্লিয়ার? তাহলে এইখানে কি হচ্ছে, এখানে প্রতিফলনের সূত্র তো মেনে চলবে, এখানে যদি অঙ্কিত অবিলম্ব আঁকে তাহলে এরা প্রতিফলনের সূত্রও মেনে চলবে, বা দুটো কনভার্জিং রে এসে পড়ছে, কনভার্জিং রে এসে পড়ে এখানে একটা মিলিত হচ্ছে বলে মনে হচ্ছে এ প্রাইম, আর এতে গিয়ে মিলিত হচ্ছে, ঠিক আছে? যে এ প্রাইমে গিয়ে মিলিত হচ্ছে বলে মনে হচ্ছে, এটাকে এখন আমরা বস্তু বলতে পারি এবং তার প্রতিবিম্ব আমরা একে বলতে পারি। তাহলে কি দেখলাম আমরা, সমতল দর্পণেও কি সদ্বিম্ব তৈরি হতে পারে, ক্লিয়ার? তার মানে কারণ কারণ কি দুটো আলোক রশ্মি তো একই দিকে আসছে এবং এখানেই তো বস্তু তৈরি করছে, হ্যাঁ কি না? আমার মনে হচ্ছে এখান থেকে আলোক রশ্মি গিয়ে এখানে পড়ছে, ইজ দ্যাট ক্লিয়ার? তাহলে কি সমতল দর্পণও সদ্বিম্ব তৈরি করতে পারে, ক্লিয়ার হয়েছে? ক্লিয়ার হলো না? কখন সমতল দর্পণ সদ্বিম্ব তৈরি করতে পারে? যখন তারা কনভার্জিং রে এসে সমতল দর্পণে পড়ছে, একটা পয়েন্টে গিয়ে মিলিত হচ্ছে বলে মনে হবে, এই যে পয়েন্টে মিলিত হচ্ছে বলে মনে হবে, সেই পয়েন্টে যদি বস্তু থাকে, সমতল দর্পণে সেই পয়েন্টে যদি বস্তু থাকে, তাহলে আর প্রতিবিম্ব কোথায় তৈরি হবে? এতে তৈরি হবে, ক্লিয়ার? তার মানে বস্তু অ্যাকচুয়ালি কোথায় আছে? বস্তু অ্যাকচুয়ালি ইনফিনিটে কোনো একটা জায়গায় আছে, কারণ এরা কোনোদিন গিয়ে মিলিত হবে না, বস্তু অ্যাকচুয়ালি এখানে কোনো একটা জায়গায় আছে, তাই তো? তার মানে বস্তু যে সাইডে আছে, প্রতিবিম্ব সেই সাইডে হিসেব মতো তৈরি হচ্ছে, হ্যাঁ কি না? তো তাহলে সেটাকে কি বলি আমরা? বস্তু যে সাইডে, প্রতিবিম্ব সেই সাইডে, মানে মিলিত হচ্ছে, যেখানে গিয়ে মিলিত হয় সেই জায়গাটাকে কি বলে? যে সাইডে নয়, যে কানে গিয়ে মিলিত হচ্ছে সেই জায়গাটাকে কি বলি আমরা? সদ্বিম্ব। তাহলে এখানে কি হচ্ছে? সদ্বিম্ব তৈরি হচ্ছে। দেখো ভালো করে বোঝার চেষ্টা করো আর একবার। যখন দুটো কনভার্জিং রে এসে পড়ছে, সেখানে কোনো একটা পয়েন্টে গিয়ে মিলিত হচ্ছে, দর্পণের পিছনে গিয়ে মিলিত হচ্ছে বলে মনে হচ্ছে, এবার সেখানে যদি বস্তু রাখি, তাহলে যেখানে গিয়ে অরিজিনালি মিলিত হচ্ছে সেখানে প্রতিবিম্ব তৈরি হবে, হ্যাঁ কি না? তাহলে বোঝা গেল সমতল দর্পণও সদ্বিম্ব আমার তৈরি করতে পারে, ঠিক আছে? তাহলে আজকের ভিডিওতে এই পর্যন্ত। নেক্সট ভিডিওতে আমরা গোলীয় দর্পণ সম্বন্ধে আলোচনা করব, ঠিক আছে? তো থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও, সি ইউ গাইস অন দ্য নেক্সট ভিডিও।